বিপজ্জনক হচ্ছে। গুলি, বোমা, বন্দুক, তৃণমূলের নেতাদের সঙ্গে যারা থাকে খোঁজ করলে সবসময় দেখবেন তাদের মধ্যে কার কার সঙ্গে অস্ত্র আছে, বেআইনি অস্ত্র আছে। পুলিশ জানে না, সব জানে পুলিশ সব জেনে ধামাচাপা দেয় যেভাবে, তাতে ভিন রাজ্য থেকে অস্ত্র, খুন, এ প্রত্যেকদিন শুট আউট প্রত্যেকদিন চলছে। আপনি কাকে দোষ দেবেন? মুখ্যমন্ত্রী নিজে জানেন না? ধরুন মুখ্যমন্ত্রী এই মুহূর্তে তার কাছে 24 জন পুলিশ লাগিয়ে দিয়েছেন, জেড ক্যাটেগরি। কার কাছে? যাকে মুখ্যমন্ত্রী প্রকাশ্য মিটিংয়ে বললেন ও তো শুধু বোম বাঁধতে জানে, তৃণমূলের নেতা শুধু বোম বাঁধতে জানে। মুখ্যমন্ত্রী পাবলিকলি অ্যাডমিনিস্ট্রেশনের সামনে বললেন, তারপর মুখ্যমন্ত্রী অ্যাডমিনিস্ট্রেশনকে চাপ দিলেন যাতে ওর পিছনে 24 জন পুলিশ লাগিয়ে দেওয়া যায়। 24 জন পুলিশ মানে কত? তৃণমূলের ওই বোমবাধা নেতাকে রক্ষা করার জন্য বা ওই বোমবাধা নেতাকে সাহায্য করার জন্য রাজ্যের সরকার তার ট্রেজারিতে মাসে অন্তত 20 লক্ষ টাকা খরচ করে। মানে মুখ্যমন্ত্রী অপরাধীদের পাশে, বোমবাধা বাহিনীর পাশে। আইন শৃঙ্খলার পশ্চিমবাংলায় নেই, শাসকের আইন। যে মালদাতে খুন হয়েছে নৃশংস, তিনি খুব পুরনো নেতা তৃণমূলের, নৃশংস খুন হয়েছে। এটা কখনো মেনে নেওয়া যায় না। এরকম খুন যে দল করুক না কেন। তিনি এর আগে বলেছিলেন দলের বড় নেতারা যুক্ত, দলের এক নেতা গ্রেপ্তার হয়েছে। কৃষ্ণেন্দু চৌধুরী বলছেন আমি জানি উনি বলেছিলেন খুন করবেন, তাহলে ও খুনি। মুখ্যমন্ত্রী বলেছিলেন সব দোষ পুলিশের, দলের কোনো অপরাধ নেই। এখন নিহত নেতার স্ত্রী বলছেন আমি সব জানি, আমি মুখ্যমন্ত্রী ছাড়া কাউকে বলবো না। তাহলে এমন কাণ্ডটা হয়েছে যে মুখ্যমন্ত্রী ছাড়া তৃণমূলে কোনো নেতা নেই। এমনকি খুনকে করেছে, খুনকে করিয়েছে, সেটাও কিন্তু মুখ্যমন্ত্রী ছাড়া আর কাউকে ওরা জানাবেন না। আর মুখ্যমন্ত্রী এসপির ঘাড়ে ফেলে বসে আছেন। নেতা বুঝে গেছেন, নেত্রী বুঝে গেছেন, উনিও কাউন্সিলর ও স্ত্রী, তিনি একমাত্র মুখ্যমন্ত্রীকেই বলবেন। কেননা যারা খুন করেছে তারা মুখ্যমন্ত্রীর নাম ব্যবহার করে খুন করেছে, স্পষ্ট। যা তৃণমূলের সব জায়গাতে চলছে, যা গোটা রাজ্যে চলছে, একদমই তাই। সবচেয়ে পুরনো যারা তৃণমূলের নেতা ছিলেন তাদের দলে আজকে কোনো গুরুত্ব নেই। এখন দল চালায় হালামলের তোলাবাজ, যে যত বড়, টাকা দেয় যে বেশি সে। ফলে বাবলা সরকার এখন আগের মতন বড় নেতা নেই, যদিও প্রথম দিনের নেতা, তিনি এখন সাইড লাইন। কার ক্ষমতা বেশি হবে, জমি দখল কে বেশি করবে, লুট কে বেশি করবে, তোলাবাজির অধিকার কার বেশি, বেআইনি সম্পদ কার বেশি, তার যার ক্ষমতা বেশি, যার দলের প্রভাব বেশি, যে দলে বড় নেতা হবে। ফলে দলের নেতা কে হবে আর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান কে হবে, ক্ষমতার লড়াই, ভাগাভাগির লড়াই, নাথিং নিউ ইন ইট। এটাই গোটা রাজ্যে চলছে। শুধু কে কত ঘনিষ্ঠ আর কে কত বড় ক্ষমতাশালী, কার কত বেআইনি সম্পদ, তার লড়াই। কে একটা জঙ্গি বাহিনীকে পরিচালনা করা যায়, কোঅর্ডিনেট করা যায়। তরিকুল নাকি নাম, মুর্শিদাবাদে বহরমপুর জেলে বসে কাজটা করেছে। সে কেউ টের পেলেন না। পুলিশ প্রশাসন, জেল দপ্তর, মন্ত্রীরা সব তো মুখ্যমন্ত্রীর প্লেজারে, মুখ্যমন্ত্রী ভরসা তো সব মন্ত্রী, আর পুলিশের মন্ত্রী তো মুখ্যমন্ত্রী নিজে। কেউ কিচ্ছু টের পেলেন না এখানকার জেলে বসে কি হচ্ছে না হচ্ছে। এর আগে আমরা শুনতাম বিহারের জেলে বসে পশ্চিমবাংলায় নানান রকম কাণ্ড কারখানা, কি সুবোধ সিং না কি একটা কি মাঝখানে নাম কদিন ঘুরছিল। বিহারের জেলে বসে করলে সেটা বিপজ্জনক, আর বাংলার জেলে বসে করলে সরকার কিছু টের পেল না। কার পাসপোর্ট, কার কোন কাগজপত্র, কার বর্ডার কি করে কি পাস হবে না হবে, এই সব অ্যারেঞ্জমেন্ট ফ্রম উইদিন জেল। জেল দপ্তর যেসব কাজে যুক্ত হয়ে যাচ্ছে, পুলিশ এবং জেল উভয়ই। খুবই গুরুতর প্রশ্ন হিসেবে এগুলো আসবে যে কিভাবে কার্যত জঙ্গি কাজের ক্ষেত্রে আমরা হয় নিশ্চুপ থাকছি, নাহলে পাশে আছি। সরকার যে খুন হলো মালদাতে, খুব পুরনো তৃণমূলের নেতা প্রথম দিন থেকে, তারপর তার বৈভব বেড়েছে, কি বেড়েছে, কিভাবে বেড়েছে, তৃণমূল রাজত্বে সবারই যা হয় তাই হয়েছে। এবং জেলার সভাপতি ছিল, এখন বোধহয় সহসভাপতি, খুব বড় নেতা, কাউন্সিলর। সবাই যেটা জানে, পুলিশ টের পেল না এতদিন ধরে, মুখ্যমন্ত্রী জানতেন না। সবাই বুঝতে পারছিল যে কার ক্ষমতা বেশি হবে, লড়াইটা তা নিয়ে। এবং সেটা নিহত তৃণমূল কর্মীর স্ত্রী তিনি বললেন পর্যন্ত, তার আগে পর্যন্ত পুলিশ টের পায়নি। এখন এই নরেন্দ্রনাথ তিওয়ারি নাকি নাম, সেও তো বড় নেতা,
হাল আমলের বড় নেতা, টাউনের সভাপতি। এখন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনি বলছেন, সবাই জানে, ও তো বলেছিল প্রকাশ্যে যে মেরে দেবে, একদম জীবনে মেরে দেবে। তাহলে তৃণমূলের নেতা জেনে চুপ করে থাকলেন কেন? তিনি কি কিছু গোপন করতে চাইছিলেন? তাকে কি গ্রেপ্তার করা হচ্ছে? তাকে কি জেরা করা হচ্ছে? নাকি তার কথার ভিত্তিতে অথবা বাকি কে কি বলছেন সেগুলো না শুনে মুখ্যমন্ত্রী একতরফা ডিএম এসপির ঘাড়ে চাপিয়ে দিলেন? অপদার্থ ডিএম, অপদার্থ এসপি। মুখ্যমন্ত্রী ক্ষমা চাওয়া উচিত যে আমি সব জেনে বুঝিয়ে তৃণমূলের বড় নেতা আরেক বড় নেতাকে খুনের ব্যবস্থা করেছে জেনে আমি ধামা চাপা দেবার জন্য পুলিশের ঘাড়ে ফেলেছিলাম, এসপির ঘাড়ে ফেলেছিলাম। এখন পাবলিকলি ক্ষমা চাওয়া উচিত যে আমি ভুল বলেছি, অন্যায় বলেছি। আমার ভরসা নিয়ে যারা তৃণমূল করে তারাই এই খুন করিয়েছে তৃণমূলের নেতাকে। মুখ্যমন্ত্রী ক্ষমা চান। বাংলাদেশের সঙ্গে সীমান্ত বহু জায়গা আছে যেটা অরক্ষিত এবং সেগুলো সুরক্ষার প্রশ্ন, কাঁটাতারের বেড়ার প্রশ্ন। এটা একটা চলছে, রাজ্য বলছে দিল্লি করছে না, দিল্লি বলছে রাজ্যে জমি দিচ্ছে না, এবং সেটা নিয়ে কোনো জায়গাতে যে বিভ্রাট হয়েছে মালদাতে স্পষ্ট। আজকে বিজেপির নেতারা এখন লেগে পড়েছেন যে এতদিন মনে পড়েনি, কিন্তু এখন তাদের মনে পড়েছে যে বর্ডারে একটু দেখে আসাটা উচিত। সেই কারণে বিজেপির নেতারা গেছিলেন বনগাঁ সীমান্তে, দেখে এসেছেন। কিন্তু দ্রুত যে কাজটা হবার কথা সেটা যেন দ্রুত হয়। তার কাটা দিলে সমস্যা মিটে গেল, তার কাটা নেই অতএব সমস্যা, এটা এমন ঠিক না। কিন্তু তা সত্ত্বেও তার কাটা যেমন দেবার কথা, রাজ্যের জমি সহ বন্দোবস্ত এটা দ্রুত করা উচিত, ফেলে রাখাটা মানে নেই।